আশপাশে যে বনাঞ্চল, যেহেতু একেবারে কোর জোনে জাতীয় অভয়ারণ্যের, জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের যে কোর জোন, সেই কোর জোনে এই হলং বাংলো, সেখানে যে এত বড় আগুন লেগেছে তারপরে জঙ্গলের কোনো ক্ষতি হয়নি, এমনকি পশু পাখিরও কোনো ক্ষতি হয়নি বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে হলং বাংলো, ঐতিহ্যশালী হলং বাংলো, যেখানে বিভিন্ন নেতা নেত্রী থেকে বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন বিশেষ বিশেষ যারা মানুষ, ভিভিআইপি, তারা বিভিন্ন সময় এসে থেকেছেন। তাদের ডায়েরিতে সেই পাতায় পাতায় হলং বাংলোর বিভিন্ন স্মৃতিচারণা আমরা দেখেছি। সেই হলং বাংলো, ঐতিহ্যশালী হলং বাংলো আজ দাউ দাউ করে জ্বলছে এবং এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সর্বগ্রাসী আগুন হলং বাংলোকে পুরোপুরি ভস্মীভূত করে দিয়েছে, এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুদীপ চ্যাটার্জি। এবং যেটা বলছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, যে উত্তরবঙ্গ এবং সামগ্রিকভাবে পাহাড়ের যে পর্যটন, সেই পর্যটনের অন্যতম যে মুকুট, তা হলো এই জলদাপাড়া এবং তার মধ্যে থাকা এই হলং বাংলো। সেই হলং বাংলো আজকে আগুনের গ্রাসে এসেছে, একেবারে শেষ হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে এই ঐতিহ্যশালী হলং বাংলো যখন পুড়ছে, সেই সময় সত্যি অসহায়ের মতো দেখতে হচ্ছে, কারণ কিছু করার নেই। দমকলের দুটো ইঞ্জিন এসে এখানে আগুন নেভানোর চেষ্টা করেছে, পাশেই হলং নদী রয়েছে, সেখান থেকে জল নিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছে দমকল কর্মীরা, যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু ততক্ষণে আগুন সর্বগ্রাসী হয়ে গিয়েছে, যেভাবে ধোঁয়া বেরোচ্ছে, যেভাবে গোটা বাংলোটাকে, কিভাবে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলোটা জ্বলছে। এবং তারপর যখন আগুন নেভানোর মতো জায়গায় এসেছে, তখন সত্যি আর কিছু নেই, এই হলং বাংলোর আর কিছু বাকি নেই, একেবারে শেষ হয়ে গিয়েছে। যদিও একটাই স্বস্তির খবর, কোনো হতাহতের খবর নেই, কারণ জঙ্গল এই মুহূর্তে বন্ধ রয়েছে, প্রথামাফিক বন্ধ থাকে, নিয়ম মেনে বন্ধ থাকে এই সময়। এবং সেই কারণেই ভেতরে কোনো গেস্ট বা অতিথি ছিলেন না, যে কারণে হতাহতের কোনো খবর নেই। এমনকি জঙ্গলের পশু পাখির ওপরেও কোনো প্রভাব পড়েনি, এমনটাই জানা যাচ্ছে। এবং বাইরে যে স্টাফ কোয়ার্টার, সেখানেও আগুনের কোনো প্রভাব পড়েনি, এটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সুদীপ রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুদীপের কাছে আরও একবার যাব। সুদীপ, সত্যি তুমি বারবার এই জায়গা দিয়ে যাতায়াত করেছো, তুমি ওখানকার মানুষ, তুমি দেখেছো এই হলং বাংলোকে চোখের সামনে থেকে, আজ যেভাবে দেখছো সেটা সত্যি একজন সাধারণ মানুষ হিসেবেও হৃদয় বিদারক। দেখো, ঐতিহ্যবাহী এই হলং বাংলো শুধুমাত্র এই দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছরই কিন্তু প্রচুর পর্যটক আসে জলদাপাড়াতে। এবং জলদাপাড়াতে যত পর্যটক আসে তাদের কিন্তু একটা আকর্ষণ বলা চলে কিন্তু এই হলং বাংলো। এবং যত পর্যটক এখানে আসে সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে এই হলং বাংলো থাকার। এই যে আমরা জানি যে হলং বাংলো থাকতে হলে কিন্তু বেশ কয়েক মাস আগের থেকে মানুষ কিন্তু অনলাইনে বুকিং করে, এবং অনেকেই কিন্তু এই বুকিং পায় না হলং বাংলো থাকার। হ্যাঁ, কিন্তু এই হলং বাংলো, সেই হলং বাংলোটি এখন ক্ষতিগ্রস্ত, হলং বাংলোটা এখন নেই। এই এলাকার যত পর্যটন ব্যবসায়ী রয়েছে, যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত, যারা তাদের প্রত্যেকে কিন্তু মনে আসছে ভারাক্রান্ত যে এই এলাকায় যে একটা পর্যটন মানচিত্রে, এই উত্তরবঙ্গ এবং ডুয়ার্সের এই গোটা একটা মানচিত্রে একটা পালক পাওয়া চলে। এবং এই যে এই হলং বাংলোটা যেটা আকর্ষণ, প্রধান আকর্ষণ কিন্তু এই এলাকার এই জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গোটা আলিপুরদুয়ার জেলা এবং গোটা নর্থ বেঙ্গল এবং ডুয়ার্সের এই আকর্ষণ, সেই আকর্ষণটা এখন থাকলো না পর্যটকদের কাছে এই হলং বাংলোটা। একদমই তাই, তুমি যে কথাটা বলছিলে সত্যিই খুব ভেবে দেখার মতো বিষয়। কারণ জলদাপাড়া অভয়ারণ্য যারা দেখতে আসবেন জঙ্গল খোলার পর, তাদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে এই হলং বাংলো। তারা সেটা যদি দেখতে না পান, সেখানকার যারা পর্যটন ব্যবসায়ী, তাদের তো মাথায় হাত পড়বেই। খুব স্বাভাবিকভাবেই আজ তাদের মন খারাপ, তারা ভালো নেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা আমরা দেখতে পাচ্ছি যেভাবে এটা পুড়ছে, এই বাংলোটা পুড়ছে, সত্যি এখানে আমরা জানি না পরবর্তী সময় তদন্তে কি উঠে আসবে, কেন আগুন, কিভাবে আগুন। কিন্তু যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট। সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে আসে সুদীপ, যে যেখানে কোনো গেস্ট নেই, এই বাংলোর ভেতরে কোনো অতিথি নেই, তাহলে কি করে সেখানে এরকম শর্ট সার্কিটের ঘটনা ঘটলো? আদতে কি করে সম্ভব সেটা, কোনো মানুষজনই যদি ভেতরে না থাকেন? দেখো, এই যে হলং বাংলো, সেইটা তো সারা বছরই কিন্তু রক্ষণাবেক্ষণের মধ্যে থাকে, এবং সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কর্মীরা রয়েছে। যেহেতু সম্প্রতি এই যে 15 তারিখ পর্যন্ত কিন্তু ওখানে সারা বছরই কিন্তু বুকিং থাকে, এবং এই 3 মাস, শুধুমাত্র এই 3 মাস সেখানে কোনো পর্যটক থাকে না।
কিন্তু এই যেটা জানা যাচ্ছে যে এসি যে আছে ওখানে, সেই এসির ওখান থেকে কোনো কারণে কিন্তু একটা হট সার্কিট হয়ে আগুনটা লেগে যায়, এবং যেহেতু এটা পুরোপুরি কাঠের তৈরি এবং এই কারণে কিন্তু একদম পুরোপুরি আগুনটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে কিন্তু আগুনটা চারিদিকে ছড়িয়ে পড়ে এই হলং বাংলোতে। এবং সেটা দেখার পর এবং তৎক্ষণাৎ দেখার পরে কিন্তু বনকর্মীরা যারা রয়েছে ওখানে তারা খবর দেয় তাদের আধিকারিকদের, এবং দমকলরা ওখানে এখানে পৌঁছায়, এবং খুব শীঘ্রই খুব দ্রুততার সঙ্গে কিন্তু জলদাপাড়ার যে একাধিক আধিকারিকরা রয়েছে, ডিএফও থেকে শুরু করে যারা অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক থেকে শুরু করে সবাই কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায়, এবং খুব সবাই মিলে কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু আগুনটাকে কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, দমকল থেকে শুরু করে সবাই যারা ছিল ওখানে উপস্থিত সবাই। এবং আমরা যেটা জানি যে এটা কিন্তু জলদাপাড়ার যে মাঝিহাটের যে জলদাপাড়া গেট রয়েছে অভয়ারণ্যের, সেই গেট থেকে বেশ কয়েক কিলোমিটার কিন্তু ভিতরে কিন্তু স্থিত কিন্তু এই বাংলোটি। সুতরাং ওখানে এবং পৌঁছতে গেলে কিন্তু ওখানে কিন্তু এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে, এবং দুটো কাঠের ব্রিজ রয়েছে, সেই কাঠের ব্রিজ পেরিয়ে কিন্তু ওখানে যেতে হবে। সুতরাং দমকলে কিন্তু আসতে একটু সময় লেগে গিয়েছে, যেটা আমরা জানতে পেরেছি যে 9টার পরে আগুন লেগেছে, কিন্তু দমকল এসেছে কিন্তু 10টার পরে এসেছে কিন্তু, এবং আশেপাশে কিন্তু মাঝিহাটে কিন্তু কোনো দমকল কেন্দ্র নেই এটা আমরা জানি। দমকল এসেছে ফালাকাটা থেকে এবং দমকল এসেছে হেমন্তগঞ্জ থেকে। সুতরাং একটা দূরত্ব এলাকা থেকে দমকল আসছে, সুতরাং দমকল আসতেও কিন্তু একটা সময় লেগেছে এই এলাকায়। এতটা দূরত্ব থেকে দমকল আসছে কারণ আশপাশে কি কোনো দমকলের ইঞ্জিন থাকে না, মানে দমকলের কোনো অফিস বা কার্যালয় কিছু নেই আশপাশে? দেখো, একদম যে জলদাপাড়া জাতীয় উদ্যান যে এলাকায় রয়েছে মাদিরহাট, যেটা সেখান থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের যে গেট, সেই মাদিরহাটে কিন্তু কোনো মাদিরহাট বা বীরপাড়া সেই এলাকায় ব্লকটা, সেই ব্লকে কিন্তু কোনো রকম দমকল কেন্দ্র নেই। পাশের ব্লক যে রয়েছে ভালাকাটা, এবং এর পাশের যে কালচিনি ব্লকে সেখানে রয়েছে দমকল কেন্দ্র, এবং সেখান থেকে কোনো দমকল আসছে, সেখান থেকে হাসিমারার থেকে এবং ফালাকাটা থেকে কিন্তু দমকল ইঞ্জিন এসে পৌঁছেছে। এবং যেহেতু মাদিরহাটের যে 31 নম্বর জাতীয় সড়ক, সেখান থেকে কিন্তু জলদাপাড়া গেট হয়ে কিন্তু বেশ অনেকটা ভিতরেই কিন্তু রয়েছে হলং বাংলো, এবং সেখানে পৌঁছাতে কিন্তু যেটা আগে আমি বলছিলাম যে দুটো কাঠের ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ পেরিয়ে সুদীপ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জলদাপাড়া আর ডিএফও রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো। কি ঘটেছে জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আপনি তো ছিলেন বা আছেন এখনো সেই জায়গায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আমরা চেষ্টা করব ডিএফওর সঙ্গে যোগাযোগ করার জন্য। প্রবীণ কাসওয়ান, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, জলদাপাড়ার যিনি ডিএফও। কিন্তু তার আগে আমাদের সঙ্গে সুদীপ রয়েছেন। সুদীপ, যেটা বলছিলেন যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছে, 1 ঘন্টা আগে আগুন লাগলো, 10টার সময় দমকল এলো, এখানেই তো অনেকটা আগুন ছড়িয়ে পড়লো এই সময়ের মধ্যে। একদম অনেকটা আগুন ছড়িয়ে পড়লো, এবং দমকল কিন্তু যে সময় যেটা আমরা জানতে পারি, যেটা আমরা জানি যে মাদিরহাটের এখান থেকে কিন্তু যেটা আমি বলছিলাম যে অনেকটা পথ পেরিয়ে কিন্তু দমকলকে আসতে হবে, এবং তারপরে 31 নম্বর জাতীয় সড়ক সেখান থেকে মাদিরহাটের যে বোর্ড দিয়ে বয়ে গেছে 31 নম্বর জাতীয় সড়ক, এই 31 নম্বর জাতীয় সড়ক থেকে কিন্তু অনেকটা ভিতরে রয়েছে কিন্তু এই হলং বাংলো, এবং চারিদিকে কিন্তু দুধারে কিন্তু জঙ্গল, এবং জঙ্গলে একটা পথ পেরিয়ে কিন্তু যেতে হবে কিন্তু এই হলং বাংলোতে। এবং এর ফলে কিন্তু ওখানে যাওয়াটাও কিন্তু কেন দমকলের এতটা দেরি হলো সেটার হয়তো কিছু ভৌগোলিক কারণ থাকতে পারে, যে অনেকটা দূরে রয়েছে দমকলের কার্যালয়, সেইখান থেকে তাদের আসতে হচ্ছে। কিভাবে আগুন লাগলো সেই সমস্তটাই তদন্তের বিষয়, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। ধন্যবাদ সুদীপ।